এমন লোমহর্ষক দৃশ্য প্রায় দেখা যায় সামাজিক মাধ্যমে, আবার কখনো উঠে আসে গণমাধ্যমে। লিবিয়ার বেনগাজিতে জিম্মি রেখে নির্যাতন চালানো হচ্ছে এই বাংলাদেশিদের। আমার কাছে টাকা পয়সাগুলো নিছো, সব টাকাগুলো দিয়ে দাও। অপহৃতদের বেশিরভাগই উপকূলীয় জেলা সাতক্ষীরার বাসিন্দা। জলবায়ু পরিবর্তনের ফলে কর্মহীন হয়ে পড়া এসব মানুষকে ইউরোপে নেওয়ার স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। দেশের মধ্যাঞ্চল থেকে মানব পাচারকারীদের নজর এখন নোনা জলের জনপদে। সুন্দরবন অঞ্চলে মানব পাচারের আদ্যপান্ত নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান। আমার বড় বেটা গিয়ে আমার যে কি হচ্ছে, তার যদি সুগারি হতো তো কেটে আপনাদের দেখাতাম। ঘুম নিয়ে খাওয়া নিয়ে ওই দুশ্চিন্তা সবসময় চারটে বাচ্চা থেকে গিয়ে কিছু কুকুর খাওয়াইতে হচ্ছে, টাকা মুখে কি দেবো, কিছু দেওয়ার নাই। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকের মায়ের এই আহাজারি সন্তানকে মুক্ত করার জন্য। পরিবারের সচ্ছলতা ফেরাতে তার সন্তান 1.5 বছর আগে রওনা দেন ইতালির পথে, কিন্তু সে আশাই গুড়ে বালি। লিবিয়ায় গিয়ে বন্দী হন মানব পাচারকারীদের হাতে। পরিবারের কাছে সেই নির্যাতনের বর্ণনা দিয়ে শুধুই বাঁচার আকুতি জানাই অপহরণের শিকার রফিক। আরে আমু এদিন ওগা কেউ নিয়ে আহা বলে রাখ, আল্লাহ ওরাই ছাড়া ওই চারটি পোনা ছাড়া আমার আর কিচ্ছু নেই সামনে। বাপ রফিকের বড় ভাই ভ্যান চালক আদম হোসেন সহায় সম্বল যা ছিল বিক্রি করে 8 লাখ টাকার চুক্তিতে ছোট ভাইকে ইতালি পাঠানোর জন্য দালালদের হাতে তুলে দেন। কিন্তু বিধিবাম, মানব পাচারকারীদের হাতে বন্দী এখন তার সহদূরের জীবন। ওই দালালের কাছে ফোন করে যে ধরলি বলে এখানে 2 লাখ দাও, ওখানে 3 লাখ দাও, ওখানে 5 লাখ দাও, এক চান্সে 5 লাখ দেওয়া হয়ে 9 লাখ টাকা চুক্তি করে গিয়ে যাওয়ার পরে এখন দিদি 14 লাখ টাকা দেওয়া হয়ে গেছে। রফিককে প্রথমে ঢাকা থেকে ভ্রমণ ভিসায় পাঠানো হয় সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকে তাকে নেওয়া হয় লিবিয়ার বেনগাজিতে। সেখানেই অপহরণের শিকার হন শ্যামনগরের কৈখালী ইউনিয়নের বাসিন্দা রফিক। মারধর করে, খাতি দেয় না, এখন বলতে কান্নাকাটি করতেছে, ভাই আমার একটু বাঁচা, আমার হাত দুগুন ধরে আমার জীবনটা ভিক্ষা দে, নাই আমার তোরা যদি কোনো নাপাত করিস তাহলে আমার জ্বালালি খতম দে, আমি মরে যাওয়া, নাই বাঁচবো না, এরকম কথা। রফিকের 4 সন্তানের দেখভাল করছেন আদম হোসেন নিজেই। বন্দিদশা থেকে ভাইকে মুক্ত করতে গিয়ে আরও 6 লাখ টাকা দিতে হয়েছে দালালদের। এখন আর কিছুই অবশিষ্ট নেই পরিবারটির। ইউরোপের প্রলোভনে সুন্দরবন অঞ্চলের বহু তরুণ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় নির্যাতন আর অপহরণের শিকার হচ্ছে। তাদের পরিবার থেকে 12 থেকে 16 লাখ টাকা আদায় করছে এখানকার মানব পাচার চক্র। সবশেষ নিঃস্ব হয়ে এসব মানুষ দেশে ফিরছে। একই কায়দায় দালালদের হাতে পড়েছিলেন আসাদুজ্জামান রাসেল। 8 লাখ টাকার চুক্তিতে যাত্রা করেন ইতালির উদ্দেশ্যে, কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পরই বুঝতে পারেন মানব পাচার চক্রের মাফিয়াদের হাতে পড়েছেন। লিবিয়া আমরা বেনগাজি এয়ারপোর্টে নামি, একটা অবৈধ এয়ারপোর্ট, মানে ওখানে কোনো বেনগাজি এয়ারপোর্টের বাইরে মানে কোনো সিস্টেম, ওখানে পুলিশ টুলিশ কোনো কিছু ছিল না। বাইরে কিছু লোক দাঁড়াইছিল এবং বড় বড় অফিসার মতো এরকম দেখতে, তারা আমাদের নিয়ে যায়, নিয়ে ওখান থেকে বাইর করে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখে এবং একজন লোক আসে বলে যে তোমরা এক সাইড দাঁড়াও, মানে ওরা আরবিতে বলে। আমরা এক সাইডে যাই, ইশারার ভিতরে আমরা বুঝতে পারি এবং এক সাইড যাই, এবং হঠাৎ করে দেখি পিস্তল নিয়ে একজন আসে, বড় পিস্তল নিয়ে একজন আসে। এসে দেখলাম আমাদের বলে পাসপোর্ট দেখাই, পাসপোর্ট নিয়ে নেছে। সেখানে গিয়ে দেখি গেম ঘর, সেটা আমার যে দালাল, আমাদের যে পরিচিত দালাল, তার ধারে আমার নিয়ে যায়। সে লিবিয়ায় থাকে, মনির তার নাম। মনির ওখানে খুবই বড় একটা লাঠি নিয়ে বুঝ থাকে এবং অত্যাচার। ওখানে আরও লোক রয়েছে, সবার গা হাত পা ঘা। ওখানে আপাতত 6 মাস করে ওরা থাকে, একজন লোক। চুলগুলো অনেক লম্বা, দাড়ি মোচ কোনো কিছুই মানে কাটা নেই, খুবই খারাপ অবস্থা, পাগল হচ্ছে, দেখাচ্ছে খারাপ অবস্থা। এটা বাউন্ডারি এরিয়া করা, অনেক বড় পাঁচিল, সাইডে 2টো পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে গেটে চৌকিদার, যারা থাকে আপাতত লিবিয়ানরা, ওদের মানে এদের নেতৃত্বে ওরা থাকে। পিস্তল নিয়ে 2টো পিস্তল নিয়ে থাকে, আবল তাবল করলে ভয়ভীত দেখায়, মারধর করে। দফায় দফায় রাসেলের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়, কখনো নির্যাতনের ভিডিও পাঠিয়ে, কখনো প্রাণনাশের হুমকি দিয়ে। মুক্তিপণের অর্থ দালালদের মাধ্যমে সংগ্রহ করে মানব পাচার চক্রটি। যখন নির্যাতনের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, ওরা ভিডিও করে এরা বাড়ি পাঠায় যে আসলে তোমাদের টাকা দিতে হবে না, এই বাচ্চারা আমাদের পাঠাবো না, এরা মানে জীবন থাকতে দেয়, আমরা পাঠাবো না। 2 বছর অমানবিক নির্যাতনের শিকার রাসেলকে ফেরাতে 18 লাখ টাকা খরচ করেন তার স্কুল শিক্ষক বাবা। এই সময়ে তার শিক্ষায় যে ছেদ পড়েছে তা আর এগিয়ে নিতে পারেননি। ওখানে আমাদের ভ্রমণ বিষয় নিয়ে গায়, কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছিল,
আসলে ওখানে আমাদের একটা কোড বলতে বলে যে পাখির নাম কোনো একটা এর নাম বললে আমাদের ওই পার করে দেয় ওখান থেকে, আমাদের বাংলাদেশ থেকে। প্রথমে বলে যে হলো তোমরা বলবা, আমাদের কোডটা আসে আসে কোয়েল পাখি নাকি একটা পাখির নাম আসে, ওইটা বললে আমাদের পাঁচজনেরই ছেড়ে দেয়, মানে ওটা কন্ট্যাক্ট করা। আমরা ওখান থেকে এয়ারপোর্ট পাস হয়ে যাই, গিয়ে দুবাই পৌঁছাই। আয় রোজগার তো দূরের কথা, উল্টো লিবিয়ায় যে পরিস্থিতিতে পড়েছিলেন কোনো শত্রু যেন সেই অভিজ্ঞতার মুখোমুখি না হয়, এমন আকুতি বেরিয়ে এলো রাসেলের মুখ থেকে। যে হয়তো বা জাহান্নাম আমি দেখিনি, কিন্তু জাহান্নামের মানে কিছুটা আংশিক আমি মনে করলাম যে আমি জাহান্নামের ভিতরে এখানে চলে আসছি। এভাবে কোনো মানুষের যাওয়া উচিত না। আমি চাই না আমার বাংলাদেশ থেকে কোনো মানুষ এই অবৈধ পথে বিদেশে যাক, যে দেশেই যাক অবৈধ পথে কোনোভাবে কেউ না যাক। রাসেল এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। একমাত্র সন্তানের এমন করুণ দশা দেখে এখন নিজেকেই দুষছেন বাবা আব্দুর রশিদ। এরা অনেক মায়ের কল খালি করেছে এবং অনেক পরিবারকে পথে নামিয়েছে। এরা এমনকি ভিটে বাড়ি সব বেছেও এখনও বাচ্চা বাড়ি আনতে পারেনি এবং তাদেরকে মেট্রেসে উলঙ্গ করে দহিত মারমেতে নির্জম জুলুম করতে হলো টাকার জন্য। যাদের কারণে তার ছেলের এমন দুর্গতি, সেই দালালদের বিরুদ্ধে এখনও আইনি পদক্ষেপ নেননি। প্রশ্ন হলো, ছেলের ভবিষ্যৎ গড়তে গিয়ে কেন এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন এই স্কুল শিক্ষক? যে লিবিয়া যে এত কঠিন, এত বিপর্যয় বা মৃত্যু কূপ, এটা মানুষের মৃত্যু হয় এখানে, এটা আমি কখনো জানতাম না এবং আমি এটা জানতাম না। যেহেতু আমি শিক্ষকতার জীবনে আমি প্রবেশ করছি এবং আমার ওই স্কুল নিয়ে চিন্তা চেতনা, আমি বহির্বিশ্বের সম্বন্ধে এই যে ২ নম্বর জগতের সাথে আমি পরিচিত না। সাতক্ষীরার শ্যামনগর ঘুরে এমন আরও অনেক পরিবারের সন্ধান পেয়েছে টিম সার্চলাইট, যারা মানব পাচারের শিকার হয়েছে। কিন্তু সুন্দরবন এলাকায় কারা এই মানব পাচার চক্র? উত্তর নিয়ে ফিরছি একটা বিরতির পর। দালালের খপ্পরে পড়ে লিবিয়ার বেনগাজিতে অপহৃত এই বাংলাদেশিদের নির্যাতন করা হচ্ছে টাকার জন্য। প্রথমেই একটি পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক। জাতিসংঘের তথ্য বলছে শুধু ২০২৩ সালেই প্রায় ১৩,০০০ বাংলাদেশি সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছেন। এর আগের বছর সমুদ্র পথে ইতালি পৌঁছানোর চেষ্টা করেন প্রায় ১৫,০০০, আর ২০২৪ সাল পর্যন্ত লিবিয়ায় অবস্থান করছেন প্রায় ২২,০০০ বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের গেল বছরের মানব পাচার শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মানব পাচার নির্মূল সূচকে টানা ৫ বছর টায়ার ২ শ্রেণীতে রয়েছে বাংলাদেশের অবস্থান। দুর্গম এই পথ পাড়ি দিতে চরম কষ্টের মুখোমুখি হতে হয় অভিবাসন প্রত্যাশীদের। সাথে যুক্ত হয় জোরপূর্বক শ্রম, যৌন নিপীড়ন এবং জীবননাশের মতো হুমকি। তথ্য বলছে ২০২০ সালে লিবিয়ার মিজদায় ২৬ জন বাংলাদেশিকে খুন করে মানব পাচারকারীরা। ২০২২ সালের জানুয়ারিতে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত হন ৭ বাংলাদেশি, আর গেল বছর মারা যান ৮ জন। এতেই বোঝা যায় অবৈধভাবে ইউরোপ যাত্রায় কী ধরনের বিপদের মুখোমুখি হতে হয় অভিবাসীদের। ভিডিও শুরুতে থাকা এই ব্যক্তির নাম বাবলু। ইতালি যেতে নৌপথ বেছে নিয়েছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় ১১ মাস বন্দি জীবন কাটিয়েছেন। ৩ দিন পরে একটা আলু ৬ জনে ভাগ করে খাইছে। একটা আলু, গোল আলু, ৫০০ গ্রাম পানি, 3 দিন খাইতে হবে, আবার বাথরুম করে পানি খরচ করতে হবে ৫০০ গ্রাম পানিতে। ৪১ জন লোক খাইছি ১.৫ কেজি চাল, ১ কেজি ডাউল, ৪১ জন 3 দিন পরে। লাস্ট কিছুদিন খালি একটা করে খেজুর, একটা খেজুর সারাদিন। সন্ধ্যে ৭টা বাজে পেশাব বন্ধ করে দেবে। বাবলু ভাগ্যগুণে মুক্তি পেলেও এই উপজেলা থেকে বিদেশ যাওয়া অনেকের ভাগ্যে কি ঘটেছে সেটি জানা নেই। কেউ অপহৃত হয়েছেন কিনা জানা যায় যখন ভিডিও কলে কথা বলানো হয়। আমাদের কাছে টাকা তো হারুনের বাপ নিছে, হারুনের শালা নিছে, মনির নিছে, অ্যাকাউন্টে মারতিস অনেকগুলো টাকা হাতে হাতে দিতিস কিছু টাকা। অনুসন্ধান বলছে দেশের সব এলাকায় মানব পাচারকারীরা কম বেশি সক্রিয় থাকলেও সাতক্ষীরা জেলায় তাদের নতুন হটস্পট। হাতে গোনা কয়েকজন মিলে গড়ে তুলেছে এই চক্রগুলো, যেগুলোর একটির নিয়ন্ত্রক হারুন এবং আরেকটির নিয়ন্ত্রণ করেন মনির। তাদের হয়ে দেশে থাকা আত্মীয় স্বজনরা জনবল এবং মুক্তিপণের অর্থ সংগ্রহ করেন। শুধু শ্যামনগর উপজেলাতেই অন্তত ৩০০ ব্যক্তি সন্ধান পেয়েছে টিম সার্চলাইট, যারা দালালের হাত ধরে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করেছেন এবং করছেন।
তাদের উপর বিশেষ নজর ছিল মানব পাচারকারীদের। প্রথম জমি বেচে গেছি 1 বিঘা 8 লাখ টাকায়, তারপর 2 লাখ টাকায় আবার জমি যা ছিল বন্ধক রাখিস, তারপরে 4 লাখ সুদি নেওয়া লোকের কাছ থেকে, 1,30,000 হারিতে নেওয়া। আমি তো মনে করেন যে জানতাম না, এখন হারুন দালাল ও আমাদের বলছে তোমাদের কোনো মাফিয়া ধরবে না, কোনো বিপদ হবে না, তোমাদের বড় ভোটে দেবো, ঠিক আছে, আর তোমাদের কোনো ঝুটঝামেলা হবে না, 15 দিনের মধ্যে আমাদের ইটালি পাঠাবে। স্থানীয়রা বলছেন কম জানাশোনা থাকায় মানব পাচারকারীদের সহজ টার্গেটে পরিণত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। আইনি ঝামেলা ছাড়া সহজেই বিদেশ যাওয়া যায় এমন আশ্বাস দেওয়া হয় তাদের, যার কারণে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এলাকা সুন্দরবন ঘিরে মানব পাচার আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ুর পরিবর্তনে কর্মসংস্থান হারানো বেকার মানুষজন যারা শর্টকাটে বিদেশ যেতে চান, তাদের জন্য চক্রটি কতটা ভয়ঙ্কর ফাঁদ পেতেছে সেটি বোঝা যায় ভিনদেশে গিয়ে আটক হওয়ার পর। মনিরুজ্জামান মনির, স্থায়ী নিবাস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন। নিজেকে আদম ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই ব্যক্তিও মনিরের মতো একই পেশায় নিয়োজিত। পুরো নাম হারুনুর রশিদ, বাড়ি ঈশ্বরীপুরের পার্শ্ববর্তী ধুমঘাট ইউনিয়নে। আদম ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও তাদের দুজনেরই জনশক্তি রপ্তানির লাইসেন্স নেই। তারা নাম কামিয়েছেন সাতক্ষীরা অঞ্চলের স্বীকৃত মানব পাচারকারী হিসেবে। এবার হারুন মনিরের সন্ধানে মাঠে নামে চ্যানেল 24। শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন, প্রত্যন্ত এই গ্রামের মানুষ শহরায়নের খুব একটা ছোঁয়া পায়নি। তবে রাস্তা ধরে সামনে এগোতেই এমন আলিশান বাড়ি দেখে কিছুটা আশ্চর্য হতে হলো। আরো কিছু দূর যেতেই বোঝা গেল আসল কারণ। গ্রামের ভেতরের এই বাড়িটি আর কারো নয়, বাড়ির মালিক সেই মানব পাচারকারী হারুনুর রশিদ। আমাদের সাথে কথা হয় না ওদের, জানেন না কোনো কিছু, তারা এসে যেটা করলো যে এত মানুষগুলোর কাছ থেকে টাকা এসে বলে আমরা খালি শুনি। নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িটি দেখলেই বোঝা যায় টাকা ঢালতে কোনো কার্পণ্য করা হচ্ছে না, অথচ বাড়ির মালিক চাকরি বাকরি কিংবা ব্যবসা বাণিজ্য কিছুই করেন না। ঈশ্বরীপুর ইউনিয়নে ইউরোপের দেশের লোক পাঠানোর ঠিকাদার হারুন অল্প কদিনেই বিত্ত বৈভবের মালিক বনে গেছেন। হারুনের মতো মনিরও গা ঢাকা দিয়েছেন, তবে বাড়িতে তার স্ত্রীকে পাওয়া গেল। এই বাড়িটিও ইউরোপে লোক পাঠানোর নামে নেয়া টাকায় বানানো। সম্পর্কে আপনি কি জানেন? আপনি নাকি এখানে টাকা পয়সা লেনদেন করছেন মানুষজনের কাছ থেকে টাকা পয়সা? না, আমি কারোর কাছ থেকে টাকা নিইনি। মনির ভাই এটা কেন করলো? আপনি যদি আমার কাছে কেউ টাকাও দেয়নি, আমার কাছে কেউ শুনেও যায়নি, ওই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। প্রাথমিকভাবে ভাবি এবং আমরা দাওয়াত খাইছি, আমরা যখন দুইজন হচ্ছে ভাবি গেছে যে কথাবার্তার ভাবি সবই জানে, ভাবি সবই জানে। আমরা একসাথে ভাত খাইছি, দাওয়াত খাইছি মানে যাওয়ার আগে আমাদের সেদিন যাওয়ার ভাবি ওখানে গিয়ে আমাদের একদিন আগে আমরা পরীক্ষা দিতে ভাত খাইছি। পাওনাদারদের এমন কথাবার্তায় কিছুটা ঘাবড়ে গেলেন মনিরের স্ত্রী। ক্যামেরার সামনে থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করলেন। দ্বিতীয় দফায় জিজ্ঞেস করার পর স্বীকার করলেন নিজ মুখেই। যে কাজটা আপনারা করলেন এই পুরোটাই তো অবৈধ কাজ করলেন। লিবিয়াতে বা লিবিয়া থেকে ইতালি পাঠানোর তো আপনাদের কোনো ইয়ে নাই। এখন অত কিছু তো আমি বলতে পারবো না, আমার কাছে যারা নিজে তারাই জানে। আমি অত কিছু এটা তো আপনি জানেন। হ্যাঁ নিয়েছে, আমি জানি, সেটা তো আমরা অস্বীকার করতেছি না যে আমরা নেইনি। মানব পাচার নিয়ে কাজ করে এমন বেসরকারি সংস্থাগুলোর জরিপ বলছে এ সংক্রান্ত মামলায় আসামিদের সাজা হয় ঠিকই, তবে বেশিরভাগ আসামি খালাস পেয়ে যায়। ফলে ধরাছোঁয়ার বাইরে থাকে রাঘব বোয়ালরা, বন্ধও হয় না আদম দালালদের দৌরাত্ম্য। প্রত্যেকটা ক্ষেত্রেই যে মানব পাচারকারী তার কিন্তু একটা বড় নেটওয়ার্ক কাজ করে, তার টাকা আছে, মাসেল আছে, সব কিছু আছে। সো সেইটা সে সর্বোচ্চ ব্যবহার করে একটা কেস দমন করার জন্য। অন্যদিকে একজন ভুক্তভোগী সে কিন্তু একা, তার পাশে আসলে ওরকম কিছু নাই। বিষয়টা হচ্ছে যে সচেতনতামূলক কাজের সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে একটা সিস্টেমিক প্রোটেকশন থাকা দরকার, অথবা এই জায়গাটা শুধু সচেতন হলেই নির্ভর করবে না, এটার সাথে
একটা কাঠামোগত যে ব্যবস্থাপনা সেটা দরকার, যে এই মানব পাচার যে চক্র তারা যেন সক্রিয়ভাবে কাজ করতে না পারে, অথবা যারা করছে তাদেরকে ধরা, তাদেরকে আইনের আওতায় আনা, জবাবদিহিতার মধ্যে আনা, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মানব পাচার রোধে শুধু জনসচেতনতাই নয়, ভুক্তভোগীদের আইনি সুরক্ষার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও জরুরি বলে অভিমত দিলেন এই বিশেষজ্ঞ। এটা আসলে কোনো একক কৌশল দ্বারা হবে না, এটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ দরকার। আপনি যেটা বললেন যে হ্যাঁ, সচেতনতা থাকতে হবে, প্রশাসনিক যে কার্যক্রমগুলো সেটা থাকতে হবে, এবং আমি তার সাথে যেটা বলতে চাই যে এই ক্ষেত্রে তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, অথবা তারা যেন বৈধভাবে বিদেশে যেতে পারে অথবা বৈধভাবে ইউরোপের বাজারে যেতে পারে, সেটার জন্য আপনার অপরচুনিটি তৈরি করতে হবে। এক শ্যামনগরেই মানব পাচারের যে তথ্য পেয়েছে টিম সার্চলাইট, পুরো সাতক্ষীরা জেলায় সেই চিত্র কতটা ভয়াবহ হতে পারে বলা মুশকিল। প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ুর পরিবর্তনজনিত কারণে দিন দিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি। তাই মহামারী রূপ নেওয়ার আগেই মানব পাচারের মতো এই ব্যাধি দমনে দরকার সমন্বিত প্রচেষ্টা।